কেমন আছো সবাই? আচ্ছা, আজকে আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমাদের যে অধ্যায়টা আমরা পড়ছি সেটা হচ্ছে সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি। সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি আমরা প্রথমেই একটা গল্পের মাধ্যমে সেটা পড়েছি এবং এর পরবর্তীতে আমরা যে মিষ্টি খাওয়ার যে গল্পটা ছিল সেটা পড়েছি। এরপরে কি সামাজিক নিয়ম এবং সামাজিক এই নিয়মগুলো না মানলে কি হয় সেটা, এবং সামাজিক রীতিনীতির বৈশিষ্ট্য, সমাজে সামাজিক রীতিনীতির ভূমিকা এবং প্রচলিত সামাজিক রীতিনীতি মেনে চলার কারণ। এরপরে আমরা চলে এসেছি কোথায়? মূল্যবোধে। কেমন, এখানে অনেকগুলো ছবি তোমাদেরকে দেখানো হয়েছে এবং পরবর্তীতে এগুলো নিয়ে আবার আমরা তোমাদের যেই বইতে চকগুলো দেওয়া ছিল সেই কাজগুলোও কিন্তু করা হয়েছে। এরপর প্রবাদের মাধ্যমে যে মূল্যবোধের বিষয়বস্তুগুলো ফুটে উঠেছে সেগুলো আমরা কিন্তু আলোচনা করেছি এবং কয়েকটা মূল্যবোধের নাম বলতে পারবে? হ্যাঁ, বুঝি নাই। কিছু মূল্যবোধের নাম বলতে পারবে? কোনগুলো মূল্যবোধ বলো। হ্যাঁ, সততা, একাত্মতা, দেশপ্রেম। গুড। আচ্ছা, এরপরে আমরা সামাজিক রীতিনীতি এবং মূল্যবোধের যে পার্থক্য সেটাও পড়েছি। এরপর অরিত্রের আরেকটা গল্প পড়েছি। কেমন, সেই যে প্রথম স্কুলে গিয়েছিল এবং স্কুলে যাওয়ার পর যে গল্পটা ছিল সেই গল্পটা তোমাদেরকে পড়িয়েছি এবং বাড়ি থেকে আসার সময় এবং বিদ্যালয়ে আসার পর তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে তোমাদের এই গল্পটা ছিল এবং সেখান থেকে তোমাদেরকে কি বের করতে বলা হয়েছে? রীতিনীতি এবং মূল্যবোধগুলো বের করতে বলা হয়েছে। এরপর আমরা প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটির যে একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের যে নির্বাচনের কথা বলা হয়েছে এবং নির্বাচনের আচরণবিধি নিয়েও আমরা ক্লাস করিয়েছি এবং সেখানে স্লোগান এবং ভোটের মাধ্যমে যেই তোমার কি নির্বাচক কমিটি তোমার প্রার্থী যেভাবে নির্বাচিত করা হয় সেই বিষয়গুলোও আমরা কিন্তু আলোচনা করেছি এবং নির্বাচন সম্পর্কেও আমরা আলোচনা করেছি। এরপরে তোমাদেরকে প্রকৃতি সংরক্ষণ ক্লাবের যেই একটা চিত্র আছে সেই চিত্রটাও তোমাদেরকে করানো হয়েছে এবং নির্বাচন সম্পর্কীয় জাতীয় সংসদ নির্বাচন সেই সম্পর্কেও আলোচনা করা হয়েছে। এরপর ছায়া সংসদ, পথের প্রাণী বিষয়ক আইন, অর্থাৎ আমাদের সংসদের যে জাতীয় সংসদের ভিত্তিতে এখানে একটা ছায়া সংসদের পরিচালনা করে সেখানে তোমার পথের প্রাণী বিষয়ক একটা আইন প্রণয়ন করা হয়েছে। এরপরে আরও তোমাদের বইতে কাজ ছিল সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে এবং ক্লাব পরিচালনার জন্য যেই পালনীয় কাজগুলো সেগুলো করানো হয়েছে এবং সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের রীতিনীতি এবং মূল্যবোধ সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং এরপরে আজকে আমরা যেই পাঠটা আলোচনা করব সেখানে দেখো একটা মানচিত্র আছে। এখানে বলা হয়েছে যে 1908 সালে কেবল পৃথিবীর কালো চিহ্নিত অংশটুকুতে সমস্ত নারীদের ভোটাধিকার ছিল এবং এই বিষয়টা পড়তে গিয়ে আমরা কি দেখেছি যে অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী যাদের কি গায়ের রং সাদা কেবল তারাই ভোট দিতে পারবে এবং এটা কি একটা অদ্ভুত নিয়ম ছিল না? যে শুধু যাদের গায়ের রং ফর্সা তারা দিতে পারে, যাদের গায়ের রং কালো তারা ভোট দিতে পারবে না। তো এখন সময়ের সাথে সাথে সেগুলোর কি পরিবর্তন হয়েছে না? যে নারী পুরুষ আমাদের দেশে নিয়ম হচ্ছে নারী পুরুষ সবাই ভোট দিবে, অর্থাৎ যাদের বয়স কি কত বছর। আচ্ছা, তখন কি বলা হচ্ছে? যাদের গায়ের রং সাদা তারা ভোট দিতে পারবে, কালো গায়ের রং তারা দিতে পারবে না এবং সময়ের পরিবর্তনে সেটা কি হয়েছে? পরিবর্তিত হয়েছে এবং তাহলে সমাজের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়। সেই অনুযায়ী কিন্তু আজকে আমরা তোমাদেরকে আরেকটি গল্প শোনাবো। সেটা হচ্ছে, দেখো তোমাদের বইয়ের 115 পৃষ্ঠায় দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, রাজা রামমোহন রায়। তোমরা হয়তো রাজা রামমোহন রায়ের নাম শুনেছ। তাকে বলা হয় প্রথম আধুনিক বাঙালি। প্রচলিত অর্থে তিনি কোনো রাজা ছিলেন না, এটা তার একটা উপাধি ছিল।
তিনি জন্মগ্রহণ করেছিলেন 1772 সালে হুগলি জেলার এক বনেদি ব্রাহ্মণ পরিবারে। ব্রাহ্মণ পরিবার, ব্রাহ্মণ বুঝো তোমরা, অর্থাৎ হিন্দু ধর্মে 4টা বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং ব্রাহ্মণদেরকে বলা হতো সবচেয়ে সমাজের উচ্চস্থানীয় ব্যক্তিবর্গ, তাদেরকে বলা হতো। এবং সেই রকম একটা বনেদি ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং প্রথমে তিনি সংস্কৃত ভাষা শিখলেও নিজের আগ্রহে আরবি এবং পার্সি ভাষা তিনি আয়ত্ত করেন এবং এই দুই ভাষা তিনি এত ভালোভাবে রপ্ত করেছিলেন যে অনেকে তাকে ঠাট্টা করে বলতো মৌলভী রাম মোহন। অর্থাৎ বিশেষ করে তখনকার দিনে, এখানে কত সালের কথা, 1772 সালে তার জন্মগ্রহণ করা হয়েছে এবং ধরো 1772 বা 1800 সালের মধ্যে তখন আরবি এবং পার্সি ভাষার জানা হিন্দু পরিবারের সন্তান, সেটা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং তখন তাকে লোকে ঠাট্টা করে বলতো যে মৌলভী রামমোহন। তিনি হিন্দু, খ্রিস্টান, মুসলিম ধর্মশাস্ত্র পড়েছিলেন, তবে এই দূরদর্শী তরুণের বুঝতে অসুবিধা হয়নি যে ভবিষ্যতে উন্নতির জন্য ইংরেজি ভাষা শেখা জরুরি। ফলে রামমোহনকে এক ইংরেজের কাছে ভালোভাবে তিনি ভাষাটি আয়ত্ত করেন। তিনি দেশে আধুনিক শিক্ষা প্রচলনের পক্ষে কাজ করেছিলেন। তার সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, রামমোহন রায় আধুনিক বাঙালি সমাজের ভিত্তি স্থাপন করেছিল। যখন সমাজ এবং দেশ উন্নতির পথের দিকে ধাবিত হতে থাকে, যখন একটা যুগের পর একটা সময়ের পর পৃথিবীর যেভাবে চলে, যেই যুগে মানুষ যেভাবে চলে, তাকে যদি সেই যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারে, তখন কি সেই দেশের মানুষগুলো কিন্তু কি হয়ে পড়ে, অন্যান্য দেশের মানুষের তুলনায় তারা কি অনগ্রসর হয়ে পড়ে। এই জন্য তোমাকে কি করতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে তোমার শিক্ষা ব্যবস্থা হতে সব কিছুর কিন্তু তখন পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হতে হয়, না হলে কিন্তু সেই জাতি আর উন্নতির শিখরে বুঝতে পারবে না। তখন তিনি বুঝতে পারেন যে তাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই সময় ভারতবর্ষে হিন্দু সমাজের একটি অত্যন্ত অমানবিক কুপ্রথা চালু ছিল, একটা অমানবিক কুপ্রথা চালু ছিল, সেটা কি সতীদাহ প্রথা। সেটা হচ্ছে কি সতীদাহ প্রথা বা সহমরণ। সতীদাহ প্রথা বা সহমরণ অর্থাৎ স্বামী যখন মারা যাবে তখন সেই স্বামীর সাথে স্ত্রীকেও জ্বলন্ত চিতায় আগুনে পুড়িয়ে ফেলে মারতে হবে। এগুলো কি অমানবিক না? অনেক অমানবিক না? আমরা যখন ওই যে আয়ামে জাহেলিয়ার যুগ, তখন কি কন্যা সন্তান হলে তাকে কি করা হতো, জীবন্ত মাটি দেওয়া হতো। এরকম ঠিক এখানেও যখন স্বামীর তখন কিন্তু ছেলে মেয়ে যখন তাদের বিয়ে হতো, তাদের কিন্তু বয়সের অনেক ডিফারেন্স ছিল। পুরুষ লোকের বয়স অনেক বেশি হতো, মেয়েদের বয়স খুবই কমে হতো, কারণ তখন বাল্যবিবাহ ছিল। তো যখন পুরুষের একটা নির্দিষ্ট বয়সে গড়াই অনুযায়ী তিনি বৃদ্ধ হয়েছেন, মারা যাবেন, কিন্তু তখন মারা যাওয়ার পর তার সাথে তার স্ত্রীকেও, তার স্ত্রীর যদি বয়স একেবারে কমও হয়, কিছু করা ছিল না, তখন সাথে সাথে তাকে ওনার সাথে চিতায় দিয়ে দেওয়া হতো এবং ওই যে চিতায় পুড়িয়ে মারার ব্যবস্থা করা হতো। রামমোহন এই প্রথাটি বন্ধে উদ্যোগী হন এবং তখন বাংলায় ইংরেজ শাসন চলছে। তারা প্রথাটির বিরুদ্ধে থাকলেও এই দেশীয় একটি প্রচলিত ব্যবস্থা বদলানোর উদ্যোগ নিজেরা গ্রহণ করতে দ্বিধান্বিত ছিলেন। কিন্তু রামমোহন সতীদাহ প্রথা বন্ধে ইংরেজ শাসকদের সহযোগিতা কামনা করেন। অর্থাৎ তাদের দেশে তখন ওই সময়ে ওই সমাজে কথা বলবে না যে এই নিয়মটা এমনভাবে গেঁথেছিল, এই অমানবিক কুপ্রথাটা, এটা তাদের মনে হচ্ছে যে ধর্মীয় রীতিনীতির সাথে হয়ে গেছে, এটা করতেই হবে। তখন কিন্তু ইংরেজ শাসকেরাও তাদের এই প্রথাটাকে তারা নিজেরা যেই করবে তারা সাহস পাচ্ছিলেন না, কারণ এটা ধর্মীয় প্রথায় পরিণত হয়ে গিয়েছিল। তখন রাজা রামমোহন রায় এর বিরুদ্ধে তিনি উদ্যোগ গ্রহণ করলেন এবং ইংরেজদের সহযোগিতা কামনা করলেন। এইটা যে একটা কুসংস্কার, এটা যে একটা কুপ্রথা, অমানবিক, একটা মানুষ মারা যাবে স্বাভাবিক নিয়মে এবং তার সাথে অস্বাভাবিক নিয়মে কেন আরেকটা মানুষকে মরতে হবে, সবার জীবনটা হচ্ছে আলাদা। তো এই অমানবিক কুপ্রথার বিরুদ্ধে তিনি তখন তাদের সাথে কথা বলেন এবং উদ্যোগ গ্রহণ করেন।
এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পরিবারের জন্মেও রামমোহনের ভাবনায় এই প্রথা বিরোধী বিদ্রোহী ভাব তৈরি হওয়ার পেছনে একটি ব্যক্তিগত অভিজ্ঞতাও কাজ করেছে। এখানে তার একটা ব্যক্তিগত অভিজ্ঞতাও কাজ করেছে, সেটা হচ্ছে তার দাদা জগমোহন রায়ের স্ত্রী ছিলেন অলকমণি দেবী। রামমোহন এই বৌদিকে মায়ের মতো শ্রদ্ধা করতেন। দাদা জগমোহন অকালে মারা গেলে সামাজিক চাপে বৌদি অলকমণিকে চিতায় পুড়িয়ে মারার ব্যবস্থা করা হয়। তিনি নিজে সহমরণ চাননি, যাকে দিতে চাচ্ছিল তিনিও চান না। কেউ চায় নিজে নিজে মারা যেতে, অবশ্যই চায় না। খবর পেয়ে রামমোহন বৌদিকে বাঁচানোর জন্য ছুটে এসেছিলেন, কিন্তু তিনি পৌঁছাবার আগেই সব শেষ হয়ে গিয়েছে। তবে ঘটনাটি তার মনে গভীর রেখাপাত করেছিল। কেউ চায় না এই জ্বলন্ত চিতা, কেউ মরতে চায় না। তখন মেয়েদেরকে বেঁধে সেই চিতায় জোর করে বেঁধে ট্রেনে হিসড়ে তাদেরকে সেই চিতায় উপরে শুয়ে তাদেরকে মরণে বাধ্য করা হতো। কি অমানবিক একটা কাজ! এই ঘটনা তুলে ধরে কথা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, বৌদির চিতার পাশে পাথরের মূর্তির মতো এসে দাঁড়ালেন রামমোহন। এক চোখে আগুন আর এক চোখে জল নিয়ে তিনি প্রতিজ্ঞা করলেন, জীবনে যেই কোনো মূল্যে ভারতবর্ষে থেকে নারী হত্যার এই পৈশাচিক প্রথা তিনি চিরদিনের মতো বিলোপ করবেন, অর্থাৎ এই প্রথার বিলুপ্ত করবেন। রক্ষণশীল হিন্দু পণ্ডিতগণ তার বিরুদ্ধে প্রচার শুরু করেন। তবে রামমোহন ছিলেন উদার চিত্তের সাহসী মানুষ। সৌভাগ্যের বিষয় যে সেই সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল হিসেবে এসেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি বিদ্যা, বুদ্ধি, সাহস আর সত্যনিষ্ঠার জন্য রামমোহনকে অত্যন্ত সম্মান করতেন। সতীদাহ প্রথা বন্ধের উদ্যোগকে কেন্দ্র করে তখন হিন্দু সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। অনেক রাজা মহারাজা এর বিরুদ্ধে থাকলেও কোনো শাস্ত্রজ্ঞানী পণ্ডিত তার পক্ষে ছিল। ফলে রক্ষণশীল সমাজের ব্যাপক প্রচারণার মধ্যে রামমোহনের জয় হলো। 1829 সালে 4 ডিসেম্বর সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন পাশ হয়ে গেল। এই আইন বাস্তবে প্রয়োগ করতে হয়তো আরও কয়েক বছর সময় লেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত এইরকম একটা অমানবিক কুপ্রথা বন্ধ হয়ে গিয়েছিল। এবং এখন আমাদের সমাজের যেভাবে মৃত্যুবরণ করে, স্বাভাবিকভাবে মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে ওইভাবে করা হয়। তাহলে যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে সামাজিক এই রীতি বা প্রথার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এবং এই সামাজিক রীতিনীতির এবং সমাজ সংস্কারকদের মাধ্যমেই এই ধরনের সামাজিক রীতিনীতিগুলোর সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, মানুষের চাহিদার কারণে সেগুলো একসময় না একসময় পরিবর্তন হয়। অর্থাৎ সামাজিক রীতিনীতি এগুলো সবসময় অনড় থাকে না, স্থির থাকে না, সেগুলো কি হয়? পরিবর্তন হয়। রাজা রামমোহন রায়কে এই উপমহাদেশের একজন অগ্রণী ব্যক্তি হিসাবে গণ্য করা আরও অনেক কারণ রয়েছে। বিলেতে অবস্থানের সময় তিনি ইংল্যান্ডের রিফর্ম বা সংস্কার বিলের সাথে সামঞ্জস্য রেখে ভারতবর্ষের সাধারণ মানুষের অধিকারের পক্ষে অনেকগুলো সুপারিশ তুলে ধরেছিলেন। আইনসভার ইংরেজ সদস্যদের অনেকেই তাকে সমর্থন দিয়েছিলেন। তিনি এই দেশে ইংরেজি শিক্ষার মাধ্যমে বিজ্ঞানসম্মত আধুনিক শিক্ষা প্রসারেরও বিশ্বাস করতেন। নারীদের জন্য আধুনিক শিক্ষার আয়োজনেও তার অগ্রণী ভূমিকা ছিল। রামমোহন রায় নারী স্বাধীনতা ও ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন এবং মেয়েরা যেন সম্পত্তির উত্তরাধিকার লাভ করে তার পক্ষেও কাজ করেছেন। এছাড়া বাংলা গদ্যের সূচনাকারী অন্যতম একজন রাজা রামমোহন রায়, এবং বাংলা গদ্যেরও তিনি একজন লেখকও ছিলেন। তো এখন দেখো, এবং তিনি মেয়েদের সম্পত্তি, ছেলে মেয়ে কি একই বাবার সন্তান, ছেলেরা সম্পত্তি পাবে, মেয়েরা পাবে না, এই ধরনের মেয়েদের পক্ষে তিনি মেয়েরা যাতে সম্পত্তি পায় সেজন্য পক্ষেও কাজ করেছেন, এবং নারীর ক্ষমতায়ন, নারীর শিক্ষা, সেজন্য তিনি কাজ করেছেন। এবং এই রকম ঘটনা শুধু দেশে না, এরকম ঘটনা তোমার পৃথিবীর অন্যান্য দেশেও সমাজের নারীর অবস্থান পরিবর্তনে অনেকে কি আত্মত্যাগ করেছেন। এরকম একজন হচ্ছে জোয়ান অফ আর্ক। সেই সময় ইউরোপে নারীদের যুদ্ধে যাওয়ার কোনো অনুমতি ছিল না। জোয়ান অফ আর্ক পুরুষ বেশে যুদ্ধ পরিচালনা করে যুবরাজ চার্লসকে সিংহাসনে বসাতে ভূমিকা রাখেন। সেটি 1429 সালের কথা। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন পর তিনি আরেক দলের হাতে ধরা পড়েন এবং শত্রু বাহিনীর হাতে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাইলে এখন দেখো, যেখানে নারীরা যুদ্ধ করতে পারতো না সেই সময় কত সালে,
1929 সালে, আর রাজা রামমোহনের ঘটনাগুলো হয়েছে 1800 সালে। তাহলে অনেক আগেও কি নারীরা কিন্তু চেয়েছিল যুদ্ধের মতো, সামরিক বিদ্যার মতো সেই বিষয়গুলোতে অংশগ্রহণ করার জন্য। একজন নারী কিন্তু শেষ পর্যন্ত আত্মত্যাগের, তার জীবন বিসর্জন দিয়ে তিনি সেটা করে গিয়েছিলেন। এবং সেই সাথে এখন কি মেয়েদেরকে স্কুলে পড়ানোর জন্য কি সেই ধরনের জোরাজুরি তো প্রশ্নই আসে না, এটা অটোমেটিক্যালি কি ছেলেরাও পড়তেছে, মেয়েরাও পড়তেছে হয়ে যাচ্ছে। এবং সময়ের সাথে সাথে এই সামাজিক প্রথাগুলোর পরিবর্তন হয়েছে না, যে এখন আরও বেশি দেখা যায় ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি পড়ালেখার কাজে, যে কোনো সব বিষয়ে, এবং দিন দিন সেগুলো কি পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে সামাজিক রীতিনীতি প্রথাগুলো ছিল সেগুলো সময়ের সাথে সাথে এবং সমাজ সংস্কারকদের হাতেই এগুলো পরিবর্তন হয়, এগুলো তোমার স্থির নয়। আচ্ছা, এরপরে দেখো তোমাদের একটা অনুশীলনীর কাজ দেওয়া আছে 117 পৃষ্ঠায়, যে রামমোহন রায় ও জোয়ান অফ আর্কের জীবনী পড়া শেষ হলে ওরা তোমাদেরকে বলছে দলগতভাবে নিজের চক ব্যবহার করে সামাজিক রীতিনীতি কীভাবে পরিবর্তন হলো তার প্রক্রিয়া নিজের ভাষায় এখানে এই চকটাতে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ এখন যে গল্পটা পড়েছো আমরা, রাজা রামমোহন রায় এবং কি জোয়ান অফ কি আর্কের জীবনীটা আমরা পড়েছি। সেখানে রাজা রামমোহন রায় একেবারে অন্য ধর্মের লোক হয়েও তিনি কিন্তু ফার্সি ভাষা শিখেছিলেন, এরপরে ইংরেজি ভাষা শিখেছিলেন, মেয়েদের সমাজ সংস্কারের, মেয়েদের জন্য তিনি কাজ করেছিলেন, সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। তাহলে অনেকগুলো সমাজ সংস্কারমূলক কাজ তিনি করেছিলেন। এখন এগুলো কিন্তু একসময় সামাজিক রীতিনীতিতে পরিণত হয়ে গিয়েছিল। এই যে সতীদাহ প্রথা, এটা সামাজিক রীতি হয়ে গিয়েছিল এবং সেটার কি হয়েছে, পরিশেষে সেটা আইনের মাধ্যমে সেটা পরিবর্তন হয়েছে। তো এখানে তোমাদের চকে বলা হয়েছে যে কিভাবে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয়। তো গল্পটা তোমরা আরেকটু ভালোভাবে পড়ে তোমরা নিজেরা লিখতে পারবে না, যে কিভাবে পরিবর্তন হয়েছে লিখতে পারবে? তো ঠিক আছে, সবাই খাতায় লিখবে নাকি খাতায় লিখবে? এখানেও ছোটো ছোট করে লিখতে পারো, তারপরেও এখানে জায়গা ছোটো, তো তোমরা খাতা কলম নাও, সেইভাবে লিখতে হবে তোমাদেরকে। তো আমাদের এই ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।